শহরের থেকে দূরে নির্জন এলাকায় একটা বাড়ি। সেই বাড়িতে আছে দুজন প্রেমিক প্রেমিকা। হঠাৎ গভীর রাতে সেই বাড়িতে ঢুকে পড়ে কিছু অজানা দুষ্কৃতী, যারা তাদের জীবনটাকে নরকের চেয়েও দুর্বিষহ করে তোলে। কেমন করেছিল তারা, জানতে হলে সঙ্গে থাকুন। সো প্রস্তুত করতে চলেছে 2008 সালে মুক্তিপ্রাপ্ত এক নির্মম সত্য ঘটনার দ্বারা অনুপ্রাণিত একটা চরম ভয়ানক মুভি, দ্য স্ট্রেঞ্জার্স। গল্পের শুরুতেই দেখা যায় দুটো ছোট্ট ছেলেকে। তারা রাস্তার ধারে একটা ভাঙা গাড়ি দেখে দাঁড়িয়ে পড়েছে। গাড়িটা যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, সেই বাড়ির দরজাটাও ছিল অদ্ভুতভাবে খোলা। কৌতূহলের বশে তারা দুজন সেই বাড়িতে ঢোকে। সেই বাড়িতে ঢোকা মাত্রই তাদের চোখ কপালে ওঠে। ঘরের মেঝেতে পড়ে আছে একটা রক্তাক্ত ছুরি, ডেস্কের উপরে ছিল একটা বন্দুক, আর দেওয়ালে ছিল রক্ত আর রক্ত, যেন কেউ রক্ত দিয়ে দেওয়ালটাকে রাঙিয়ে দিয়েছে। কেমন ঘটেছিল এই বাড়িতে, এই বাড়ির লোকগুলোই বা কোথায়, সেটা জানার জন্য আমাদের যেতে হবে কয়েক ঘন্টা পিছনে, অর্থাৎ গতকালের গভীর রাতে। দেখা যায় সেই গভীর রাতে নির্জন রাস্তায় একটা গাড়ি এগিয়ে চলেছে। সেই গাড়িতেই রয়েছে আমাদের গল্পের প্রধান দুই চরিত্র, ক্রিস্টেন এবং জেমস। তারা দুজন প্রেমিক প্রেমিকা হলেও তাদের মুখে কোনো আনন্দের চিহ্ন ছিল না, ছিল শুধু হতাশার ছাপ। এমনকি ক্রিস্টেনের চোখে ছিল অশ্রুধারা। আসলে ক্রিস্টেন আর জেমস গিয়েছিল ক্যালিফোর্নিয়াতে তাদের এক বন্ধুর বিবাহ অনুষ্ঠানে। সকলেই প্রচন্ড খুশি ছিল। তখন জেমস ক্রিস্টেনকে কোলে তুলে ম্যারেজ হল থেকে বাইরে নিয়ে আসে। ক্রিস্টেনও বুঝতে পারছিল না যে জেমস ঠিক কী করতে চলেছে। জেমস তার পকেট থেকে একটা আংটি বের করে এবং ক্রিস্টেনকে বিয়ের প্রস্তাব দিয়ে বলে, ক্রিস্টেন, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। আমি এভাবেই সারা জীবন তোমার সাথে থাকতে চাই। কিন্তু ক্রিস্টেন তার প্রস্তাব ফিরিয়ে দেয়। ক্রিস্টেন যে জেমসকে ভালোবাসতো না এমনটা নয়, কিন্তু আসলে সে এই সমস্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না। এর ফলে স্বাভাবিকভাবেই জেমস হতাশ হয়ে পড়ে এবং ক্রিস্টেনও জেমসকে দেখে দুঃখ পায়। এরপর তারা দুজনেই সেই বিবাহ অনুষ্ঠান থেকে চলে আসে। এই শহর থেকে একটু দূরেই জেমসের একটা পুরনো বাড়ি ছিল, যেখানে জেমস ছোটবেলায় তার পরিবারের সাথে ছুটি কাটাতে যেত। এত রাতে জেমস আর ক্রিস্টেন বাড়ি না ফিরে তারা জেমসদের সেই ভেকেশন হাউসে গিয়ে পৌঁছায়। সেই বাড়িতে পৌঁছে ক্রিস্টেন দেখে যে সেখানকার বেডরুম, ডাইনিং টেবিল সবকিছু গোলাপ ফুল ও মোমবাতি দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। ক্রিস্টেন এই ব্যাপারে জেমসকে জিজ্ঞাসা করলে সে বলে, তুমি আসবে বলে আমি আমার বন্ধু মাইকের সাহায্যে এই সমস্ত কিছু আগে থেকে সাজিয়েছিলাম, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আসলে জেমস ভেবেছিল যে ক্রিস্টেন তার বিবাহ প্রস্তাবে রাজি হয়ে যাবে এবং এই রাতটাকে সুন্দর এবং স্মরণীয় করে তোলার জন্য জেমস আগে থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছিল। কিন্তু তার সমস্ত আয়োজন বিফলে যায়। এদিকে ক্রিস্টেন ও জেমসের প্রস্তাবের সম্বন্ধে বারবার ভাবতে থাকে এবং সেও মনে মনে প্রচণ্ড কষ্ট পায়। এরপর ক্রিস্টেন জেমসের কাছে যায় এবং বলে, ঘরগুলো সত্যি খুব সুন্দর সাজানো হয়েছে, এত কিছু আয়োজনের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু জেমস অভিমান করে তার কোনো কথার উত্তর দেয় না এবং সে সেখান থেকে উঠে যায়। এবার ক্রিস্টেন ছুটে গিয়ে জেমসকে জড়িয়ে ধরে। ভালোবাসার মানুষটা ছোঁয়া পেয়ে জেমসও তার সমস্ত অভিমান ভুলে ক্রিস্টেনকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি শুধুমাত্র আমার। এরপর তারা যৌন মিলনে লিপ্ত হয়ে যায়। ঠিক তখনই কেউ তাদের দরজায় ঠক ঠক করে আওয়াজ করে। এর ফলে জেমস আর ক্রিস্টেন একটু ভয় পেয়ে যায়, কারণ ঘড়িতে এখন 4টে বাজে। তার উপরে সেই বাড়িটা ছিল শহর থেকে অনেকটাই দূরে। ফলে এত রাতে এইরকম জায়গাতে কারোর আসা সত্যি রহস্যজনক ছিল। কোনো উপায় না দেখে জেমস আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে সে দেখে বাইরে অন্ধকারের মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না। সেই অচেনা মেয়েটা জেমসকে বলে, এটা কি তোমার বাড়ি? জেমস বলে, না, আপনি নিশ্চয়ই ভুল বাড়িতে চলে এসেছেন। আসলে জেমসও চাইছিল না কোনো অচেনা ব্যক্তিকে এত রাতে তার বাড়িতে আশ্রয় দিতে। এরপর সেই অচেনা মেয়েটা কিছু না বলে সেখান থেকে চলে যায়। জেমস আর ক্রিস্টেনও এই ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। কিছুক্ষণ বাদে ক্রিস্টেন বলে, আমার সিগারেট সব শেষ হয়ে গেছে, চলো এবার আমরা ঘুমোতে যাই। জেমস বলে, না, আজকে আমরা সারা রাত একসাথে জেগে থাকবো। দাঁড়াও, আমি তোমার জন্য সিগারেট কিনে নিয়ে আসছি। এই বলে জেমস গাড়ি নিয়ে সিগারেট কিনতে বেরিয়ে পড়ে। এদিকে বাড়িতে পড়ে রইল ক্রিস্টেন একা। এরপর ক্রিস্টেন সময় কাটাতে একা একা ড্রিঙ্ক করতে থাকে। হঠাৎ কেউ দরজায় ধাক্কা মারতে থাকে এবং সাথে সাথেই ক্রিস্টেন চমকে ওঠে। ক্রিস্টেন আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে যায় এবং বলে, কে কে ওখানে? তখন বাইরে থেকে সেই মেয়েটা আবার তাকে জিজ্ঞাসা করে, এটা কি তোমাদের বাড়ি? তখন ক্রিস্টেন বলে, তুমি কিন্তু আগেও ঘুরে গেছো, প্লিজ এভাবে আমাদের ডিস্টার্ব করো না, তুমি এখান থেকে চলে যাও। এরপর ক্রিস্টেন দরজাটা ভালো করে লক করে দেয়
একটু পরেই সেই বাড়িতে জ্বলা কাঠের আগুন থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোতে থাকে, যার ফলে ঘরের সিলিংয়ে লাগানো ফায়ার অ্যালার্মটা বাজতে আরম্ভ করে। ক্রিস্টেন একটা চেয়ারের উপর উঠে সে অ্যালার্মটা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু অ্যালার্ম বন্ধ করতে গিয়ে তার হাত থেকে সেই যন্ত্রটা পড়ে ভেঙে যায়। ঠিক তখনই আবার কেউ দরজায় ধাক্কা মারতে থাকে। এবার ক্রিস্টেন বুঝতে পারে এটা কোনো সাধারণ পরিস্থিতি নয়, নিশ্চয়ই কোনো দুষ্কৃতী তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে। তখন ক্রিস্টেন তার ফোনটা বার করে জেমসকে কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোনে ব্যাটারি শেষ। তখন ক্রিস্টেন তার ফোনটা চার্জে বসিয়ে দেয়, কিন্তু এখনই জেমসকে এই ব্যাপারটা জানাতে হবে। সেই জন্য ক্রিস্টেন বেডরুমে থাকা ফোন দিয়ে জেমসকে ফোন করে এবং বলে, জেমস, সে মেয়েটা আবার এসেছিল, সে বারবার দরজা ধাক্কা দিচ্ছে, ব্যাপারটা কিন্তু আমার ঠিক লাগছে না, তুমি তাড়াতাড়ি চলে এসো। এরপর ক্রিস্টেন তার পোশাক পাল্টিয়ে কিচেনের দিকে যায়। তখন হঠাৎ করে আবার একটা শব্দ হয়, কিন্তু এবারে শব্দটা যেন ঘরের ভিতর থেকে আসছিল। ক্রিস্টেন একটা চাকু হাতে ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায়। তখন সে দেখে যে ফায়ার অ্যালার্ম ডিভাইসটা ভেঙে গিয়েছিল সেটা আপনা আপনি ঠিক হয়ে গেছে। ক্রিস্টেন ভয় পেয়ে জেমসকে ফোন করতে যায়, কিন্তু সেখানে তার ফোনটা ছিল না, তার ফোনটা কেউ চার্জার থেকে খুলে নিয়েছে। এই ব্যাপারটা থেকে ক্রিস্টেন কার্যত নিশ্চিত হয়ে যায় যে নিশ্চয়ই কেউ তাদের বাড়িতে ঢুকেছে। তখনই জানালা থেকে ক্রমাগত ঠকঠক আওয়াজ আসতে থাকে। ক্রিস্টেন ভয়ে ভয়ে এগিয়ে যায়। জানালার পর্দা সরাতেই ক্রিস্টেন ভয়ে আঁতকে ওঠে। সেই জানালার বাইরে দাঁড়িয়ে ছিল মুখোশ পরা একটা লোক। তাকে দেখা মাত্রই ক্রিস্টেন চিৎকার করে পিছু হটতে থাকে। ঠিক তখনই আস্তে আস্তে দরজাটা খুলে যায়। ক্রিস্টেন ছুরি হাতে দরজাটা বন্ধ করতে যায়। দরজার ফাঁক দিয়ে উঁকি মারে আর একটা মুখোশ পরা ব্যক্তি। ক্রিস্টেন কোনো রকমে দরজাটা বন্ধ করে বেডরুমে পালিয়ে যায়। রুম অন্ধকার করার জন্য সেই টেবিল ল্যাম্পটা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ল্যাম্পটা ভেঙে গিয়ে তার হাতটাও কেটে যায়। এরপর ক্রিস্টেন রক্তাক্ত হাতে ছুরি নিয়ে সে মাস্ক পরা দুষ্কৃতের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক সেই সময় জেমস বাড়ি ফিরে আসে। ক্রিস্টেন যেন বুকে বল পায়। সে জেমসকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে থাকে, কিন্তু জেমস ক্রিস্টেনের এইসব কথা বিশ্বাস করতে চায় না। তখন সে ক্রিস্টেনকে সাথে করে নিয়ে পুরো বাড়িটা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সেখানে কেউ ছিল না। কিছুক্ষণ বাদে ক্রিস্টেন জানালা দিয়ে একভাবে বাইরের দিকে চেয়ে থাকে। তাকে দেখে জেমসও জানালার সামনে যায়। তারা দেখে বাইরে রয়েছে সেই অচেনা মেয়েটা। সে একভাবে জেমসের বাড়ির দিকে চেয়ে আছে। জেমস বলে, জানো ক্রিস্টেন, ওই মেয়েটার মনে হয় কিছু দরকার, তা না হলে এই রাত দুপুরে কেই বা কারো বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে। ঠিক সেই মুহূর্তে জেমসের মনে পড়ে যে সে তার ফোনটা গাড়িতে ফেলে এসেছে, কিন্তু ক্রিস্টেন তাকে বাইরে যেতে দিতে চায় না। তখন জেমস ক্রিস্টেনের কোনো বারণ না শুনে বলে, রিল্যাক্স ক্রিস্টেন, আমার কিচ্ছু হবে না। এই বলে জেমস বাড়ির বাইরে বেরিয়ে আসে। গাড়ির সামনে গিয়ে সে রীতিমতো থমকে দাঁড়িয়ে পড়ে। তার গাড়ির কাঁচগুলো কে যেন টুকরো টুকরো করে ভেঙে ফেলেছে। ফোনটা বের করার জন্য জেমস ভয়ে ভয়ে গাড়িতে ঢোকে। ঠিক তখনই একটা অজানা হাত তার গলা স্পর্শ করে। জেমস থতমত হয়ে পিছনে ফেরে, কিন্তু সে কাউকেই সেখানে দেখতে পায় না। কিন্তু এই ঘটনা থেকে জেমস অন্তত শিওর হয়ে যায় কেউ তাদেরকে প্রতিনিয়ত ফলো করে চলেছে। জেমস তাড়াতাড়ি বাড়িতে ঢুকে পড়ে। সে ক্রিস্টেনকে বলে, আমরা যখন থেকে এখানে এসেছি তখন থেকে না শুনেছি কোনো কুকুরের ডাক, না শুনেছি কোনো গাড়ির আওয়াজ। এখানে শুধুমাত্র ওরা আর আমরাই আছি। ক্রিস্টেন কাঁদো কাঁদো হয়ে বলে, তাহলে আমরা কি করব এখন? জেমস বলে, আমাদের এক্ষুনি এই জায়গা থেকে চলে যাওয়া উচিত। এই বলে জেমস ক্রিস্টেনকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। তারা সেখান থেকে বেরোতে যাবে, ঠিক তখনই একটা গাড়ি এসে তাদের রাস্তা আটকায়। সেই গাড়ির মধ্যে ছিল মাস্ক পরা একটা মেয়ে। সেই মুহূর্তেই জেমস আর ক্রিস্টেন সামনে তাকিয়ে দেখে মাস্ক পরা একটা লোক তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ক্রিস্টেন আর জেমস গাড়ি থেকে পালাতে যাবেই, ঠিক তখনই পিছনের গাড়িটা এসে তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে, কিন্তু কোনো ক্রমে তারা গাড়ি থেকে বেরোতে সক্ষম হয়। এরপর তারা আবার বাড়ির মধ্যে পালিয়ে আসে। জেমসের বাবা এই বাড়িতে একটা বন্দুক লুকিয়ে রাখতো। জেমস নিজেদের বাঁচাতে সেই বন্দুকটা বার করে। এরপর তারা বেডরুমে যায়। বেডরুমে গিয়ে তারা দেখে জানালার কাঁচের উপর লিপস্টিক দিয়ে লেখা আছে, হ্যালো হ্যালো হ্যালো। অর্থাৎ সেই দুষ্কৃতীরা তাদের বেডরুমে ঢুকেছিল। এবার জেমস আর ক্রিস্টেন বন্দুকের বুলেট খুঁজতে থাকে, কিন্তু বুলেট পেয়ে গেলেও একটা সমস্যা ছিল। জেমস আগে কখনো বন্দুক চালায়নি, তাই বন্দুকে কিভাবে বুলেট ভরতে হয় সেটা তার জানা ছিল না। অনেক প্রচেষ্টার পর জেমস বন্দুকে বুলেট ভরে। এরপর ক্রিস্টেন আর জেমস বাড়ির বাইরে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে দুষ্কৃতীরা কুরুলের কোপে দরজা ভাঙতে থাকে। তখন জেমস আর ক্রিস্টেন একটা আলমারি দিয়ে কোনো রকমের দরজার মুখ বন্ধ করে দেয়। এরপর জেমস সেই দুষ্কৃতীদের দিকে নিশানা করে গুলি চালাতে থাকে। গুলি চালানোর পর বাইরের সমস্ত আওয়াজ বন্ধ হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত তারা নিশ্চিত ছিল না যে সেই দুষ্কৃতীরা এখনো বেঁচে আছে কিনা।
সেই কারণে জেমস আর ক্রিস্টেন বন্দুক নিয়ে সেই দুষ্কৃতীদের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে জেমসের বন্ধু মাইক সেখানে এসে পৌঁছায়। এখানে একটু বলে রাখি যে জেমস ক্রিস্টেনকে নিয়ে এই বাড়িতে আসার পরেই মাইককে ফোন করে পরের দিন ভোরে গাড়ি নিয়ে আসতে বলেছিল। যেহেতু জেমস আর ক্রিস্টেনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেজন্য জেমস চাইছিল না যে সে ক্রিস্টেনের সাথে এক গাড়িতে বাড়ি ফিরে, কিন্তু সে ক্রিস্টেনকে এই নির্জন এলাকায় একা ছাড়তেও চায় না। তাই জেমস ঠিক করেছিল সে মাইকের গাড়ি করে ফিরবে আর তার গাড়িটা ক্রিস্টেনকে দেবে। এবার গল্পে ফেরা যাক। মাইক সেই বাড়ির সামনে আসতেই সেই দুষ্কৃতীরা ঢিল ছুঁড়ে তার গাড়ির কাঁচ ভেঙে ফেলে। এর ফলে স্বাভাবিকভাবেই মাইক হতভম্ব হয়ে পড়ে, কিন্তু সে তার আশেপাশে কাউকেই দেখতে পায় না। এবার মাইক দেখে বাড়িটার পিছনের দরজাটা খোলা। ব্যাপারটা মাইকের অদ্ভুত লাগে। সে আস্তে আস্তে জেমসকে খুঁজতে থাকে। ঠিক সেই মুহূর্তে এক মুখোশধারী দুষ্কৃতী কুড়ুল নিয়ে মাইকের পিছু করতে থাকে। মাইক সামনে ঘরের দিকে যেতেই হঠাৎ গুলি চলে। দেখা যায় জেমস মাইককে মুখোশধারী দুষ্কৃতী ভেবে ভুল করে তার উপর গুলি চালিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে মাইক মাটিতে লুকিয়ে পড়ে। পাশের দেওয়ালটা রক্তে লাল হয়ে গেছে। জেমস বাইরে বেরিয়ে দেখে মাইকের রক্তাক্ত দেহ পড়ে আছে। এত বড় ভুলের জন্য জেমস আর ক্রিস্টেন দুজনেই গভীরভাবে শোকাহত ও অনুতপ্ত। কিছুক্ষণ বাদে মানসিকভাবে নর্মাল হয়ে জেমস ক্রিস্টেনকে বলে, আমার গাড়িতে একটা রেডিও আছে, আমি ওই রেডিওর সাহায্যে কাউকে সাহায্যের জন্য ডাকার চেষ্টা করছি। এই বলে সে ক্রিস্টেনকে ঘরে রেখে বাইরে বেরিয়ে যায়। জেমস তার গাড়ি থেকে রেডিওটা খুলতে থাকে। তখন সে একটা মুখোশ পরা মেয়েকে দেখতে পায়। তাকে দেখে জেমস পাশের জঙ্গলে লুকিয়ে পড়ে। জেমস তার উপরে গুলি চালাতে যাবে, ঠিক তখনই পিছন থেকে আর একজন মুখোশ পরা লোক জেমসকে মেরে অজ্ঞান করে দেয়। এদিকে ক্রিস্টেন জেমসের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সে ফিরে আসে না। ক্রিস্টেন দেখে দূরে স্টোর রুম থেকে হালকা আলো আসছে। সে ভাবে জেমস হয়তো সেখানেই আছে। সেই জন্য ক্রিস্টেন ছুটে যায় সেই দিকে। পথে হোঁচট খেয়ে সে পড়ে যায়। এর ফলে তার চোট লাগে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্টোর রুমের দিকে এগোতে থাকে। সেই সঙ্গে দেখা যায় সেই মুখোশ পরা মেয়েটা ক্রিস্টেনের পিছু করছে, কিন্তু ক্রিস্টেন পিছন ঘুরতেই সে মেয়েটা আবার উধাও হয়ে যায়। এরপর ক্রিস্টেন সেই স্টোর রুমে ঢোকে, কিন্তু সেখানে জেমস ছিল না। ক্রিস্টেন সেখানে পুরোনো দিনের একটা টেলিফোন দেখতে পায় এবং সেটার সাহায্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সেখানে সেই মুখোশধারী মেয়েটা চলে আসে এবং কুড়ুলের আঘাতে সেই ফোনটা ভেঙে ফেলে। এরপর ক্রিস্টেন স্টোর রুম থেকে পালিয়ে যায় এবং হামাগুড়ি দিয়ে সে আবার বাড়ির দিকে এগোতে থাকে। সেই সময় দেখা যায় দুটো মুখোশধারী মেয়ে ক্রিস্টেনের দিকে একভাবে চেয়ে রয়েছে। তারা ক্রিস্টেনকে মারতে যাচ্ছে না। এই দৃশ্য থেকে বোঝা যায় মোট 3 জন মুখোশধারী দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা করেছে, অর্থাৎ একজন পুরুষ আর 2 জন মহিলা। এবার ক্রিস্টেন বাড়িতে ঢুকে একটা কোনায় লুকিয়ে পড়ে। তার পিছু পিছু সেই মুখোশ পরা ছেলেটি তাকে খুঁজতে আসে। ছেলেটি ক্রিস্টেনকে দেখতে পেয়েও না দেখার ভান করে চলে যায়। ক্রিস্টেন ভাবতে শুরু করে সে হয়তো বেঁচে গেল, কিন্তু ঠিক তখনই একটা মুখোশ পরা মেয়ে তার সামনে চলে আসে। ক্রিস্টেন আতঙ্কে চিৎকার করতে থাকে। সেই মেয়েটা ক্রিস্টেনকে ভয় দেখাতে সামনের দরজা ভাঙতে থাকে, কিন্তু কিছুক্ষণ বাদে সে থেমে যায়। এদিকে ক্রিস্টেন ভয় পেতে পেতে ক্লান্ত হয়ে পড়েছে। তখন সে বাধ্য হয়ে দরজা খুলে বেরিয়ে আসে। সে মেয়েটাকে জিজ্ঞাসা করে, তোমরা কে, কি চাও তোমরা? কিন্তু এই মেয়েটা কোনো উত্তর না দিয়ে ছুরি হাতে ক্রিস্টেনের দিকে এগিয়ে আসে। তখনই মুখোশ পরা ছেলেটি জেমসকে সেখানে নিয়ে আসে। জেমস চিৎকার করে বলে, ক্রিস্টেন পালাও, ওরা তোমায় মেরে ফেলবে। কথাটি শুনেই ক্রিস্টেন বেডরুমে পালিয়ে যায়, কিন্তু সে দরজাটা লক করতে ভুলে যায়। একটু পরেই দরজাটাকে খুলতে থাকে, কিন্তু কেউ ঘরে ঢোকে না। বাইরে কারো শব্দ না পেয়ে ক্রিস্টেন আবার দরজার বাইরে পা রাখে। সঙ্গে সঙ্গে সেই মুখোশ পরা ছেলেটা ক্রিস্টেনের গলা ধরে তাকে দেওয়ালের উপর আঁচড়ে মারে এবং সঙ্গে সঙ্গে ক্রিস্টেন অজ্ঞান হয়ে যায়। এরপর মুভিটার দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় সকাল হয়ে গেছে। ক্রিস্টেন চোখ খুলে দেখে যে সে বন্দি অবস্থায় আছে এবং তার পাশে জেমসও রক্তাক্ত অবস্থায় বন্দী হয়ে আছে। আর তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই 3 জন মুখোশধারী দুষ্কৃতী। ক্রিস্টেন তাদের বলে, কি ক্ষতি করেছি আমরা তোমাদের? তোমরা আমাদের সাথে এরকম করছো কেন? উত্তরে তারা শুধুমাত্র একটা কথাই বলে, তোমরা বাড়িতে ছিলে তাই। অর্থাৎ এই দুষ্কৃতীরা কাউকে ব্যক্তিগতভাবে টার্গেট করে না। যে বাড়ি নির্জন এলাকায় থাকে সেই বাড়িতেই তারা তাণ্ডব লীলা চালায়। ওই দুষ্কৃতীদের কথোপকথন শুনে ক্রিস্টেন বুঝতে পারে এই পৃথিবীতে আজই হয়তো তাদের শেষ দিন। সেই জন্য ক্রিস্টেন তার ভালোবাসার মানুষটিকে শেষবারের মতো বলে, জেমস, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। এরপর সেই দুষ্কৃতীরা এক একে তাদের মুখোশ খুলে ফেলে। তাদের কারোরই মুখ পুরো মুভিতে একবারও দেখানো হয়নি এবং এখনও দেখানো হয় না, কিন্তু ক্রিস্টেন এবং জেমসের মুখের এক্সপ্রেশন দেখে
এটুকু বোঝা যায় যে সেই দুষ্কৃতীদের কেউই তাদের পূর্ব পরিচিত ছিল না, তারা ছিল অজানা এবং অচেনা। এরপর সেই দুষ্কৃতীরা ছুরি হাতে তাদের দিকে এগিয়ে যায়। ক্রিস্টেন তাদের কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু তারা কোনো অনুরোধের তোয়াক্কা না করে প্রথমে জেমসের পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং তারপর তারা ক্রিস্টেনের সাথেও ঠিক একই কাজই করে। জেমস ও ক্রিস্টেনের আর্তনাদ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে, কিন্তু তাদের সাহায্যের জন্য কেউ আসে না, কারণ সেখানে তারা ছাড়া কেউ ছিলই না। এরপর দেখা যায় জেমস আর ক্রিস্টেনের রক্তাক্ত দেহ অনাথের মতো পড়ে আছে, সেখানে আর কেউ ছিল না। অর্থাৎ সেই দুষ্কৃতীরা শেষ পর্যন্ত এই বাড়ি ছেড়ে চলে গেছে। মুভিটার দৃশ্য বদলায়, দেখা যায় দুজন ছোট্ট ছেলে সেই বাড়ির পাশেরই একটা রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। তাদের হাতে ছিল একটা প্রচারপত্র, যেখানে লেখা ছিল খ্রিস্টান ধর্মানুযায়ী জীবনযাত্রার সঠিক নিয়ম বা নীতি। তাদেরকে দেখতে পেয়ে সেই দুষ্কৃতীদের গাড়ি থেমে যায়। সেই গাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে আসে এবং সে এই ছোট্ট ছেলেগুলোকে বলে, আমাকে কি একটা প্রচারপত্র দেওয়া যাবে? ছেলেটি বলে, তুমি কি কোনো খারাপ কাজ করেছো? ছেলেটার প্রশ্নে সেই দুষ্কৃতী মেয়েটা উত্তর দেয়, হ্যাঁ, কম বেশি পাপ করেছি। এরপর তারা সেই প্রচারপত্র নিয়ে চলে যায়। আসলে এই প্রচারপত্রগুলো তারাই নিত যাদের মনে পাপের সঞ্চার হয়েছে অথবা যারা কোনো পাপ করেছে। তারা এই খ্রিস্টান ধর্মের নীতিগুলো পড়ে পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজত। ছোট্ট ছেলেগুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে জেমসের বাড়ির সামনে একটা গাড়ি চূর্ণ বিচূর্ণ অবস্থায় পড়ে আছে, ফলে স্বাভাবিকভাবেই তাদের মনে সন্দেহের বীজ বাসা বাঁধে। কৌতূহলের বশে তারা জেমসের বাড়িতে ঢোকে। বাড়িটার ভিতরে ঢুকে তারা রীতিমতো হতভম্ব হয়ে পড়ে। ডেস্কের উপরে ছিল একটা বন্দুক, মেঝেতে পড়েছিল একটা রক্তাক্ত ছুরি, আর দেওয়ালে ছিল রক্তের লোহিত ছাপ। আর তাদের ঠিক সামনেই ছিল জেমস আর ক্রিস্টেনের রক্তাক্ত দেহ। তারা এখনো বেঁচে আছে কিনা সেটা দেখার জন্য বাচ্চা ছেলেটি তাদের কাছে যায় এবং সে তাদের দিকে হাত বাড়াতেই ক্রিস্টেন জেগে উঠে চিল্লাতে থাকে, অর্থাৎ ক্রিস্টেন এখনো বেঁচে আছে। এবং এখানেই এই সাসপেন্স থ্রিলার মুভিটা শেষ হয়। এবার এই মুভিটা দেখার পর প্রাথমিকভাবে যে প্রশ্নগুলো আমাদের মাথায় আসবে সেগুলি হলো, এই মুখোশধারী দুষ্কৃতীগুলো কারা? তাদের উদ্দেশ্যই বা কি? জেমস বা ক্রিস্টেনের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা না থাকা সত্ত্বেও তাদের কি আক্রমণ করলো কেন? আর তার উপরে আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম মুভিটি হলো সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত। তাহলে এই মুভিটার পিছনে সত্য ঘটনার রহস্যটাই বা কি? ওয়েট, একটু ধৈর্য ধরে বসো, সমস্ত প্রশ্নের উত্তর পাবে। মুভিটার নাম হলো স্ট্রেঞ্জার্স, যার বাংলা অর্থ হলো অচেনা বা অপরিচিত। আর এই জন্যই পুরো মুভিটাতে ওই দুষ্কৃতীদের চেহারা দর্শকদের একবারও দেখানো হয়নি। এছাড়া আমরা মুভিটা শেষে দেখেছিলাম যে ওই দুষ্কৃতীরা মুখোশ খুলে ফেললেও জেমস আর ক্রিস্টেন তাদেরকে চিনতে পারেনি, অর্থাৎ তারা ছিল সম্পূর্ণ অপরিচিত, অচেনা ও অজানা। ক্রিস্টেন যখন ওই দুষ্কৃতীদের কাছে তাদের ওপর অত্যাচারের কারণ জিজ্ঞাসা করেছিল, সেই দুষ্কৃতীরা বলেছিল, তোমরা বাড়িতে ছিলে তাই তোমাদের ওপর আক্রমণ করেছি। অর্থাৎ তারা শহর থেকে দূরে যে কোনো বাড়িতে এরকম আক্রমণ করে, এর পিছনে ব্যক্তিগত কোনো শত্রুতা থাকে না। তাছাড়া ওই দুষ্কৃতীরা ছিল সাধারণত সমাজ বিরোধী ও ধর্মবিরোধী কিছু মানুষ, যারা সবসময় সমাজ ও ধর্মের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পছন্দ করত। আমরা মুভিটার একদম শেষের দিকে দেখেছিলাম যে এই দুষ্কৃতীরা ছোট্ট ছেলে দুটো থেকে খ্রিস্টান ধর্মের প্রচারপত্র নিয়েছিল। ওই প্রচারপত্রে লেখা থাকতো শান্তির কথা, ভালোবাসার কথা, কিন্তু ওই দুষ্কৃতীরা সাধারণত অনুসরণ করত ওই প্রচারপত্রে লেখা নীতির ঠিক বিপরীত নীতি, অর্থাৎ হিংসা, ঘৃণা ও অত্যাচারের বাণী। এই কারণে জেমস আর ক্রিস্টেনকে প্রথমে মেরে ফেলার সুযোগ পেলেও সেই দুষ্কৃতীরা তাদের উপর কোনো প্রাণঘাতী আঘাত করেনি। ওই দুষ্কৃতীরা জেমস আর ক্রিস্টেনকে প্রথমে ব্যাপকভাবে ভয় দেখিয়ে মানসিকভাবে আতঙ্কিত করে তুলেছিল, কারণ তারা জানতো শারীরিক যন্ত্রণার চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর ও বেদনাদায়ক হলো মানসিক যন্ত্রণা। এই জন্য তারা সারা রাত ধরে তাদেরকে ভয় দেখিয়ে মানসিকভাবে টর্চার করছিল। সকালে যখন তাদের ভয় কিছুটা কমে যায়, তখন সেই দুষ্কৃতীরা জেমস আর ক্রিস্টেনকে ছুরির আঘাতে তিলে তিলে হত্যা করার চেষ্টা করে। এরপর আসি এই মুভিটার পিছনে সত্য ঘটনার কথায়। মুভিটার পিছনে আছে 1969 সালে আমেরিকার বহু আলোচিত এক ভয়ঙ্কর মার্ডার কেসের কাহিনী। কাহিনীটা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ, তাই একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। সময়টা ছিল 1969 সালের 8 আগস্টের গভীর রাত। চার্লস ম্যানসন নামের এক ব্যক্তি তার 4 জন অনুগামী সহ ক্যালিফোর্নিয়া শহর থেকে একটু দূরে একটা বাড়িতে হামলা করে। বাড়িটি ছিল আমেরিকার এক সিনেমা পরিচালক রোমান পোলান্সকি এবং তার স্ত্রী শ্যারন টেটের বাড়ি। শ্যারন টেট ছিলেন সেই সময়কার একজন খ্যাতনামা অভিনেত্রী। হামলার দিন পোলান্সকি বাড়িতে ছিল না, বাড়িতে ছিল তার 8 মাসের গর্ভবতী স্ত্রী শ্যারন টেট, তার 2 জন বন্ধু, একজন কাজের লোক ও একজন কেয়ারটেকার, অর্থাৎ মোট 5 জন।
চার্লস ম্যানসনের আদেশে তার 4জন অনুগামী, যাদের মধ্যে 3জনই ছিল মহিলা, তারা সেই বাড়িতে ঢুকে বর্বরতার তাণ্ডব লীলা চালায়। এবার এই হত্যাকাণ্ডের পিছনের কারণ চার্লস ম্যানসনের সাথে শ্যারন টেট বা রোমান পোলান্সকির কারোরই কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। চার্লসের শত্রুতা ছিল এই বাড়িটার আগের মালিক টেরি মেলচার নামের এক মিউজিক প্রডিউসারের সাথে। আসলে চার্লস ছিল একজন প্রতিভাবান গায়ক, কিন্তু টেরি মেলচার চার্লসের কোনো গান রেকর্ড করায় রাজি হয়নি। টেরি মেলচারের ওপর সেই রাগ থেকেই সে যে বাড়িতে থাকতো সেই বাড়িতে চার্লস নির্মম হত্যাকাণ্ড চালায় এবং 5জন নির্দোষ ব্যক্তিকে এবং শ্যারন টেটের গর্ভে থাকা এক নির্দোষ শিশুকে হত্যা করে। বিচারে আদালত চার্লস ম্যানসন এবং তার অনুগামীদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এবং অবশেষে 2017 সালে 83 বছর বয়সে জেলের মধ্যে থাকা অবস্থায় চার্লস ম্যানসনের মৃত্যু ঘটে। তার অনুগামীদের মধ্যে কেউ কেউ জেলে থাকা অবস্থায় মারা যায় এবং বাকিরা জেল থেকে ছাড়া পেয়ে নাম বদল করে আমেরিকা থেকে বহু দূরে চলে যায়। সো আজকের এক্সপ্লেনেশন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।